হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রাইট স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। অন্যান্য দিনের মতনই সাবজেক্ট ইকোনমিক্সের ওপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলাপ আলোচনা করব, যেগুলো আমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল, মূলত সিজিএল সিএইচএসএল এই এক্সামগুলোর জন্য। আমরা মাইক্রো ইকোনমিক্স টপিকটার ওপরে ক্লাসেস শিডিউলড ওয়েতে নিয়েছি বেশ কিছু দিন ধরে। তো সেখানে আমরা ডিমান্ড, সাপ্লাই, প্রোডাকশন, কস্ট এগুলো পড়েছি। তো আজকের ক্লাসে আমরা কিন্তু কস্টের যে পোর্শনটা, মানে লাস্ট ক্লাসে আমাদের প্রোডাকশন ওরিয়েন্টেড বিষয়টা নিয়ে প্রচুর আলাপ আলোচনা হয়েছে, শর্ট রান, লং রান। আজকের ক্লাসে কস্ট রিলেটেড এরিয়াটার উপরে বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব, এবং ক্লাসগুলো সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, যাতে আরও অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট এই প্ল্যাটফর্মটা সুযোগ সুবিধা নিতে পারে। সুতরাং ক্লাসটা দেরি না করে শুরু করি। তো ফার্স্টে যে কোয়েশ্চেনটা আশা করি তোমাদের কাছে স্ক্রিনে ভিজিবল, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। যদি তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখো তাহলে দেখবে এই এরিয়া থেকে প্রচুর কোয়েশ্চেন আমরা দেখেছি, কস্ট রিলেটেড ভেরিয়াস ডেফিনেশনস থেকে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে যে এক্সপ্লিসিট কস্ট ক্যান অলসো বি কল্ড অ্যাজ কস্ট। এক্সপ্লিসিট কস্ট আর কি নামে পরিচিত? কি কি আছে দেখো, ইমপিউটেড কস্ট, ইনডাইরেক্ট কস্ট, ডাইরেক্ট কস্ট, অল্টারনেটিভ কস্ট। তাহলে মানে চারটে অপশানস তোমাকে দেওয়া রয়েছে। এবার বলেছে বলো তো এক্সপ্লিসিট কস্ট ডেফিনেটলি কস্ট রিলেটেড একটা এরিয়া থেকে প্রশ্ন, সেটার আর কি অল্টারনেটিভ নেম আছে? তো এই প্রশ্নের আনসার করতে গেলে সবার আগে জানতে হবে এক্সপ্লিসিট কস্ট কাকে বলে, তবে না তার অল্টারনেটিভ নেম সম্পর্কে আইডিয়া, রাইট? তো বলো দেখি কি হবে। এই কোয়েশ্চেনটার আনসার্স কি হওয়া উচিত? আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা প্রথম দিনের ইকোনমিক্সের ক্লাসে যখন এবিসিডি পড়াশোনা করছি আর কি, তখন আমরা জানি কোনো কিছু প্রডিউস করতে গেলে 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগে, রাইট? 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন মেনলি আমাদের কোনো কিছু প্রডিউস করতে গেলে লাগে। এবং সেই 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন কী কী আছে? 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন। তাহলে কটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন লাগে? 4টে। যে কোনো কিছু প্রডিউস করতে গেলে তোমাকে একটা ল্যান্ড প্রকিওর করতে হবে, সেখানে কিছু লেবারকে এমপ্লয়মেন্ট দিতে হবে। লেবারগুলো কিসের ওপর কাজ করবে? ডেফিনেটলি মেশিনারিজের ওপর কাজ করবে, সেটাকে আমরা বলি ক্যাপিটাল। আর এই পুরো যে উৎপাদনের উপকরণগুলোকে তুমি এমপ্লয়মেন্ট দিচ্ছ, মানে যে ল্যান্ডটাকে প্রকিওর করছো, তার এগেনস্টে তোমাকে রেন্ট দিতে হচ্ছে, লেবারকে নিয়োগ করছো, তার জন্য তোমাকে ওয়েজ দিতে হচ্ছে, ব্যাংকের কাছে লোন নিয়ে মেশিন ইনস্টল করছো, তো ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে এই কাজগুলো কে সংগঠন করে? তুমি করো, তুমি অর্গানাইজার। তুমি যদি ম্যানুফ্যাকচারার বা প্রডিউসার হও তো তুমি এই উদ্যোগটা করবে। তাহলে 4th ফ্যাক্টরস অফ প্রোডাকশন কে হয় বলো? অর্গানাইজার। এবার কি বললাম, এই যে 4টে ফ্যাক্টরস অফ প্রোডাকশন এর তোর বিনা পয়সায় কাজ করে না। ল্যান্ডের যেটা পেমেন্ট বা পাওনা বা তার যেটা আয়, সেটাকে আমরা রেন্ট বলে থাকি, রাইট? এই রেন্টটাকে আর দিয়ে সিম্বলাইজ করা হয়ে থাকে। লেবার যদি বলি, লেবারও বিনা পয়সায় কাজ করে না, তার জন্য ওয়েজেস দেওয়া হয়, যেটাকে ডাব্লিউ দিয়ে সিম্বলাইজ করা হয়। অ্যান্ড ক্যাপিটাল মানে মেশিনারিজ, ইকুইপমেন্টস, যন্ত্রাংশ, যেটা তুমি ব্যাংকের কাছে লোন নিয়ে ইনস্টল করো, তো তার জন্য ব্যাংকে যেটা দিতে হয় সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, রাইট? তার মানে একটা জিনিস বুঝছি যে এই প্রত্যেকটা উৎপাদনের উপকরণের কিন্তু ডেফিনেটলি আর্নিং রয়েছে, এবং বিনা আর্নিংয়ে কিন্তু এরা কেউ কাজ করে না, রাইট? এবার এই যে রেট অফ ইন্টারেস্ট, এটাকে স্মল আর দিয়ে ডিফাইন করা হয়। তার মানে ল্যান্ডের জন্য যে রেন্ট, লেবারের জন্য ওয়েজ, ক্যাপিটালের জন্য রেট অফ ইন্টারেস্ট, যেটা স্মল আর দিয়ে ডিফাইন করা হয়। কেন? কারণ রেন্টটাকে যদি ক্যাপিটাল আর দিয়ে ডিফাইন করো, তো দুটোকে ক্যাপিটাল আর দিলে ডেফিনেটলি একটু কনফিউশন হতে পারে অ্যাব্রিভিয়েশন নিয়ে। তো সেই জন্য রেট অফ ইন্টারেস্টটাকে স্মল আর দিয়ে ডিফাইন করা হয়ে থাকে। অ্যান্ড বিইং অ্যান অর্গানাইজার, তুমি তোমার কাছে যেটাকে রাখো সেটাকে বলা হয় প্রফিট, যেটাকে পাই দিয়ে সিম্বলাইজ করা হয়ে থাকে। তার মানে কোনো কিছু উৎপাদন করতে গেলে আমি যদি বলি কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন মানে দ্রব্যটার উৎপাদনের ব্যয়, তাহলে কি হওয়া উচিত? রেন্ট প্লাস ওয়েজ প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিট।
তার মানে এই চারটে উৎপাদনের উপকরণের আয়গুলোকে যোগ করলে কোনো জিনিসের উৎপাদনের ব্যয় তৈরি হয়। মনে করো আমি রেন্টের জন্য 2 টাকা দিলাম, লেবারের জন্য 8 টাকা দিলাম, ব্যাংকে রেট অফ ইন্টারেস্ট 6 টাকা দিলাম, অ্যান্ড বিইং অ্যান অর্গানাইজার আমি আমার কাছে 4 টাকা রাখলাম। তাহলে এগুলোকে যোগ করলে মনে করো উৎপাদনের ব্যয় হলো 20 টাকা প্রতি ইউনিট। তাহলে কোনো দ্রব্যের পার ইউনিটের উৎপাদনের ব্যয় 20 রুপিস হয়েছে। ইট ইজ অ্যাকচুয়ালি কম্বাইনিং অল দ্য আর্নিংস অফ দ্য ভেরিয়াস ফ্যাক্টরস অফ প্রোডাকশন, দ্যাট ইজ রেন্ট, ওয়েজ, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট। এবার কথা হচ্ছে যে অনেকে প্রশ্ন করে, আচ্ছা ম্যাডাম এই যে প্রফিট, এটাকে আপনি কস্ট অফ প্রোডাকশনের মধ্যে নিচ্ছেন, মানে প্রফিট তো আমরা জানি কোনো জিনিস যে দামে বিক্রি করা হলো এবং ডেফিনেটলি যে আর্নিংটা বিক্রিটা করে একজন ম্যানুফ্যাকচারার রিটার্ন করলো, সেখান থেকে দ্রব্যটা তৈরি করতে যে ব্যয়টা সেটাকে বাদ দিলে প্রফিট হয়। তো প্রফিট কি কস্ট অফ প্রোডাকশনের মধ্যে ইনবিল্ডেড থাকে, মানে এটা কি কস্ট অফ প্রোডাকশনের মধ্যে এমবেডেড থাকে? প্রশ্ন হচ্ছে এখানে যে প্রফিটের কথা বলা হয়েছে এই প্রফিটটাকে আমি বলছি নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট মানে হচ্ছে এই যে উৎপাদনের 4টি উপকরণ না, প্রত্যেকের তো আয় আছে, তো বিইং অ্যান অর্গানাইজার তোমার যে ন্যূনতম পেমেন্ট যেটা ছাড়া তুমি এই প্রোডাকশনের মতো ঝুঁকিপূর্ণ কাজটাই করতে না, সেই প্রফিটকে বলা হয় নর্মাল প্রফিট, অ্যান্ড ইট ইজ অলওয়েজ ইনক্লুডেড ইনটু দ্য কস্ট অফ প্রোডাকশন, রাইট? এমনটা হবে না যে তুমি খালি দ্রব্যটা তৈরি করছো খালি বিভিন্ন ফ্যাক্টরস অফ প্রোডাকশনের পেমেন্টগুলো মেটাবার জন্য, তোমার তো নিজেরও সংসার চালাতে হবে, তারও জন্য তো একটা বেয়ার মিনিমাম আর্নিং তোমার লাগবে। তুমি কোনো একটা স্টেবল জব না করে ব্যবসার মতো ঝুঁকিপূর্ণ কাজ করছো, তো দেয়ার মাস্ট বি সাম সর্ট অফ আর্নিং, যেটা না হলে, যে বেয়ার মিনিমাম আর্নিংটা না হলে তোমার পক্ষে উৎপাদনের কাজটা করা সম্ভবপর নয়। তো এই ভলিউম অফ প্রফিটকে বলা হয় থেকে নর্মাল প্রফিট। ইট ইজ অলওয়েজ ইনক্লুডেড ইনটু দ্য কস্ট অফ প্রোডাকশন, রাইট? তার মানে এই যে 4 টাকা এটা অবভিয়াসলি কস্ট অফ প্রোডাকশনের মধ্যে আছে। এবার যদি মনে করো কোনো কারণে দ্রব্যটা আমরা 25 টাকায় বিক্রি করতে পারলাম, তাহলে 4 টাকা তো আমার নর্মাল প্রফিট, যেটা ছাড়া হবেই না। তো এই অ্যাডিশনালি যে 5 রুপিস সেটা কিন্তু আমি 4 রুপিসের সঙ্গে অ্যাড করে দেবো এবং ডেফিনেটলি আনসারটা তখন হয়ে যাবে 9 রুপিস। এটাকে বলা হয় সুপার নর্মাল প্রফিট। তার মানে হচ্ছে অতিরিক্ত মুনাফা। এই অতিরিক্ত মুনাফাটা কি বোঝাচ্ছে? অতিরিক্ত মুনাফাটা বোঝাচ্ছে যে আমার অতিরিক্ত যে আয়টা হলো, রাইট? তাহলে এই সুপার নর্মাল প্রফিটটা আমাকে বোঝাচ্ছে যে আমার নর্মাল প্রফিটের ওপরে যে অ্যামাউন্ট অফ ভলিউম অফ প্রফিট আমি রিটার্ন করতে পারছি, কারণ অতিরিক্ত কিছু আয় হলে সেটা তো আমি আর এদের কন্ট্রাকচুয়াল যে ক্যাশ পেমেন্ট তো তার বাইরে গিয়ে দেবো না। মানে আমি রেন্ট হিসাবে 2 টাকায় দেবো, ওয়েজ হিসাবে 8 টাকায় দেবো, ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট 6 টাকায় দেবো, আমি ওই 5 রুপিস কিন্তু আমার এক্সট্রা আর্নিংটা কখনো এদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি না, ওটা আমি আমার কাছেই রাখছি। কারণ আমি এই উদ্যোগটা নিয়েছিলাম, এই উদ্যোগটা হিটও হতে পারতো, এই উদ্যোগটা পুরো ফ্লপও হতে পারতো। তো ডেফিনেটলি যখন সেক্ষেত্রে অ্যাডিশনাল আর্নিংটা হচ্ছে, তো সেটা বিইং অ্যান এন্টারপ্রেনার নিজের কাছে রাখা হয়, এটাকে বলা হয় সুপার নর্মাল প্রফিট, যেটা আবার মানে যেটা কর্পোরেট সেভিংস হিসাবে ডিল করা হচ্ছে এবং যেটা পরবর্তী সময়ে বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে সাহায্য করবে, রাইট? আর যদি উল্টোটা হতো, যদি মনে করো কোনো কারণে প্রোডাক্টটা আমাকে 18 টাকায় বাজারে ছাড়তে হতো, তাহলে কিন্তু আমার লস হতো এবং সেই লসটা কিন্তু এরা কেউ বেয়ার করতো না, কারণ এদের সব কন্ট্রাকচুয়াল ক্যাশ পেমেন্ট, এরা যে যার নিজের মতো করে টাকা বুঝে নিত। তোমার বিজনেস হিট হয়েছে কি ফ্লপ হয়েছে, দ্যাট ইজ নাট অফ আওয়ার বিজনেস। সুতরাং ডেফিনেটলি প্রত্যেকে তাদের আর্নিং অনুযায়ী যা রেন্ট বা ওয়েজ বা ইন্টারেস্ট তারা সেগুলো রিটার্ন করতো। তার মানে সেখানে লসটা কার হতো? তোমার 4 টাকা একদম নর্মাল প্রফিট ছিল, সেখানে তোমাকে এখন 2 টাকায় সন্তুষ্ট থাকতে হচ্ছে, কারণ হচ্ছে ডেফিনেটলি তোমার পক্ষে এই 4 টাকা এখন আর্ন করাটা পসিবল নয়, তার ডেফিনেটলি তোমার লস হচ্ছে। তার মানে বুঝলাম যে একটা প্রোডাক্ট যখন কস্ট টু কস্ট মার্কেটে ছাড়া হয়, তখন তার মধ্যে একটা বেয়ার মিনিমাম প্রফিট ইনক্লুডেড বা এমবেডেড থাকে, যেটাকে আমরা বলে থাকি নর্মাল প্রফিট। যদি দ্রব্যটা এর চেয়ে বেশি দামে বিক্রি করতে পারে তাহলে সেটা সুপার নর্মাল প্রফিট, যদি দ্রব্যটা এর চেয়ে কম দামে বিক্রি হয় তখন সেটাকে লস বলা হয়। এবং এই পুরো রিস্কটা কিন্তু এন্টারপ্রেনারকে নিতে হয়। সেই জন্য আমরা প্রথম দিনের ক্লাসে পড়ি না, হু bears the maximum risk and uncertainty among the 4 factors of production, তো তোমরা আনসার করো এন্টারপ্রেনার বা অর্গানাইজার। এই কারণে বলা হয়, কারণ বাকিরা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না যে না হলে তোমার বিজনেস লসে যাচ্ছে তো আমাকে দিতে হবে না, এটা কেউ বলবে না। এবার এই যে কস্টের বিষয়টা না, এই কস্টের এই আমরা যদি এই এক্সাম্পলটা ধরি যে একটা দ্রব্য তৈরি করার উৎপাদনের ব্যয় হলো 20 টাকা, তাহলে 20 টাকাটাকে আমরা কি বলবো? কস্ট অফ প্রোডাকশন বলবো। তাহলে কস্ট অফ প্রোডাকশন 4টে ফ্যাক্টরসের আর্নিংটা নিয়ে তৈরি। এবার যেটা উৎপাদক বা অর্গানাইজার নিজের পকেট থেকে দিচ্ছে, নিজের পকেট থেকে দিচ্ছে মানে যেটা তাকে পে করে দিতে হচ্ছে, কি কি দিতে হচ্ছে? রেন্ট দিতে হচ্ছে, ওয়েজ দিতে হচ্ছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে। তাহলে এই 3টে
নিয়ে তৈরি হয় এক্সপ্লিসিট কস্ট। কি বলা হয়? এক্সপ্লিসিট কস্ট। এক্সপ্লিসিট কস্ট তাহলে কি কস্ট করা হচ্ছে? এটা ডেফিনেটলি একটা ডাইরেক্ট কস্ট এবং এটা ডেফিনেটলি একজন প্রডিউসারকে তার বিভিন্ন ফ্যাক্টরস অফ প্রোডাকশনকে এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য এই কস্টটা তাকে বেয়ার করতেই হবে, এটাকে বলা এক্সপ্লিসিট কস্ট। এবং যে কস্টিংটা সে তার নিজের আর্নিং হিসাবে রাখে, মানে যেটা না হলে তার পক্ষে বিজনেসটা করাটা অসুবিধাজনক ছিল, সেটাকে বলা হয় ইমপ্লিসিট কস্ট, রাইট? তার মানে ইমপ্লিসিট কস্টের মালিকানা কার থাকে? ডেফিনেটলি ম্যানুফ্যাকচারারের থাকে, কারণ তিনি তার যে এন্টারপ্রেনিউরাল যে এফিসিয়েন্সি বা তার যে ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং তার একটা বিজনেস ম্যানেজ করার যে ক্যাপাবিলিটি, তো সেটা অনুযায়ী তিনি এই আর্নিংটা ডেফিনেটলি রিটেন করবেন। মানে যে উৎপাদনে উপকরণের মালিকানা একজন এন্টারপ্রেনারের থাকে, তার জন্য যে কস্টটা তাকে ইমপ্লিসিট কস্ট বলা হয়। মনে করো কারুর বাড়ির একতলার গ্যারেজটা সে কোনো একটা দ্রব্য তৈরি করছে, তার স্টোর হাউস বানিয়েছে। এবার সেটার যদি সে স্টোর হাউস না বানাতো, যদি সে গ্যারেজটা কাউকে রেন্টে দিত, তো সেখান থেকে তার আর্নিং হতো। তাহলে এই আর্নিংটাকেও কিন্তু আমরা ইমপ্লিসিট কস্ট হিসাবে ধরে নেব কস্ট অফ প্রোডাকশনের মধ্যে, কারণ এটা ডেফিনেটলি তার এনিওয়ে অন্য জায়গা থেকেও সে আর্ন করতে পারতো, কিন্তু সেটা সে তার নিজের প্রোডাকশনের মধ্যে দিয়েছে, মানে এটা নয় এটা একটা ফ্রি অফ কস্ট কোনো বিষয়, রাইট? তাহলে এই ধরনের উৎপাদনের উপকরণ যেটা মালিকানা একজন ম্যানুফ্যাকচারার থাকে, সেই কস্টটাকে আমরা বলে থাকি ইমপ্লিসিট কস্ট। তাহলে কস্ট অফ প্রোডাকশন বেসিক্যালি কোন দুটো কম্পোনেন্ট দিয়ে তৈরি হচ্ছে? মূলত এক্সপ্লিসিট কস্ট অ্যান্ড ইমপ্লিসিট কস্ট। তার মানে ডেফিনেটলি বুঝতে পারছো, এক্সপ্লিসিট কস্ট ক্যান অলসো বি কল্ড অ্যাজ আ কস্ট অফ, ডেফিনেটলি এটা ডিরেক্ট কস্ট হবে। তার মানে এটা কিন্তু আমাকে পকেট থেকে দিয়ে দিতে হচ্ছে, তো it is definitely without any felt direct cost. এর পরের প্রশ্নটা কি বলেছে দেখো, হোয়াট ইজ ইমপ্লিসিট কস্ট? তো আজকের পড়াশোনা থেকে আমরা শিখেছি যে এক্সপ্লিসিট কস্ট, ইমপ্লিসিট কস্টের বিষয়টা। তো হোয়াট ইজ ইমপ্লিসিট কস্ট বললে কি বলবো? ইমপ্লিসিট কস্ট বলেছে দেখো, দ্য অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার ইনকার্ড ইন দ্য প্রোডাকশন প্রসেস, দ্য কস্ট অফ ইনপুট ইউজড ইন দ্য প্রোডাকশন প্রসেস, ইম্পিউটেড ভ্যালু অফ ইনপুটস ওন্ড বাই দ্য ফার্ম অ্যান্ড ইউজড ইন দ্য প্রোডাকশন প্রসেস, কস্ট অফ ক্যাপিটাল। তো এই প্রশ্নটার আনসার আশা করি তোমাদের সবারই আলোচনাটা থেকে বলা উচিত। তো ইমপ্লিসিট কস্ট মানে আমি কি শেখালাম? যেটার ভ্যালুটা ডেফিনেটলি ম্যানুফ্যাকচার তার নিজের ওন করা ফ্যাক্টরসের জন্য অ্যাড করে থাকে, তো সেটাকে আমরা ইমপ্লিসিট কস্ট বলি। তাহলে ডেফিনেটলি আনসারটা উইদাউট এনি ফেল সি হবে, ইম্পিউটেড ভ্যালু অফ ইনপুটস ওন্ড বাই দ্য ফার্মস অ্যান্ড ইউজড ইন দ্য প্রোডাকশন প্রসেস। তার মানে ইমপ্লিসিট কস্টও যা, ইম্পিউটেড কস্টও তাই। তার মানে যাহাই ইমপ্লিসিট কস্ট, তাকে আমি কি কস্ট বলতে পারি? ইম্পিউটেড কস্ট। ইম্পিউটেড কস্ট। তাহলে যাহাই ইমপ্লিসিট কস্ট, তারই আর এক নাম হচ্ছে ইম্পিউটেড কস্ট। তো উইদাউট এনি ফেল আমরা এক্সপ্লিসিট কস্টের বিষয়টা পড়লাম এবং তার সঙ্গে ইমপ্লিসিট কস্টের বিষয়টাও দেখলাম। তো ইমপ্লিসিট কস্টেরই আর এক নাম, এটাকে ইম্পিউটেড কস্টও বলা হয়ে থাকে। এরপরে দেখো, ইকোনমিক কস্ট কনসিস্ট অফ, তার মানে কোনো কিছু তৈরি করার জন্য যে ব্যয়টা ইকোনমিক কস্ট, সেটা কী কী নিয়ে তৈরি হয়? এক্সপ্লিসিট কস্ট, ইমপ্লিসিট কস্ট, নর্মাল প্রফিট, সিলেক্ট দ্য কারেক্ট কোড। আচ্ছা, অলরেডি আমরা প্রচুর এটা নিয়ে পড়াশোনা করে ফেলেছি যে কোনো একটা জিনিসের কস্ট অফ প্রোডাকশন বা উৎপাদনের ব্যয় কী কী কম্পোনেন্ট থাকা উচিত, তো সেই কম্পোনেন্টসগুলোই এখানে বলা হয়েছে এবং সেই অনুযায়ী তোমাকে আনসার করতে হবে যে একটা ইকোনমিক কস্ট বা কস্ট অফ প্রোডাকশন কী কী বিষয়গুলোকে নিয়ে তৈরি হয়। আচ্ছা বলো, এই কোয়েশ্চেনটার আনসার কী হবে? আনসারটা হবে অল 1 2 3। কেন? দেখো, কারণ আমরা অলরেডি শিখেছি এক্সপ্লিসিট কস্ট মানে যেটাকে ম্যানুফ্যাকচারকে নিজের পকেট থেকে দিয়ে দিতে হয়। ইমপ্লিসিট কস্ট শিখেছি যেটার ওনারশিপটা ম্যানুফ্যাকচারের নিজের থাকে, তার জন্য যে কস্টিং সেটাকে ইমপ্লিসিট কস্ট বলা হয়ে থাকে। আর আমরা জানি যখনই কোনো একটা প্রোডাক্ট মার্কেটে আসে, তো তার মধ্যে একটা বেয়ার মিনিমাম প্রফিট ইজ অলওয়েজ ইনক্লুডেড, হুইচ ইজ নোন অ্যাজ আ নর্মাল প্রফিট। তো ডেফিনেটলি যখন আমরা বলবো ইকোনমিক কস্ট বা কস্ট অফ প্রোডাকশন, তখন ডেফিনেটলি এটা এই তিনটে কম্পোনেন্টসকে অ্যাড অন করে হবে, কারণ এগুলো নিয়ে আমরা পড়াশোনা করলাম। এর পরেরটা কি আছে দেখো, অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট কাকে বলা হয়? অপরচুনিটি কস্ট কী কী অপশন আছে দেখো, মানি এক্সপেন্সেস ইনকার্ড অন ফ্যাক্টরস
the imputed value of the inputs owned by a firms, the next best alternative sacrificed, none of this. আচ্ছা এই কোয়েশ্চেনটা আনসার কি হবে বলো, যে অপরচুনিটি কস্ট বলতে আমরা কি বুঝি? অপরচুনিটি কথাটা মাথায় রেখে যদি ভাবো তাহলে দেখবে একটা আনসার তুমি পাচ্ছ। আচ্ছা এই প্রশ্নটার আনসারটা হবে নেক্সট বেস্ট অল্টারনেটিভ স্যাক্রিফাইসড। কেন? মন দিয়ে শোনো, মনে করা যাক একটা 1 বিঘাস অফ ল্যান্ড রয়েছে। এই 1 বিঘাস অফ ল্যান্ডে মনে করো 3 ধরনের ক্রপই তৈরি করা যেতে পারে। মানে মনে করো আমি যদি হুইট তৈরি করি তাহলে মনে করো সর্বোচ্চ 12 কেজিস অফ হুইট তৈরি হচ্ছে। ওই একই ল্যান্ডে আমি যদি রাইস তৈরি করি তাহলে মনে করো 10 কেজিস অফ রাইস তৈরি হতে পারে। আবার ওখানে যদি আমি কোনো পালসেস তৈরি করি মনে করো 5 কেজিস অফ পালসেস তৈরি হতে পারে। এবার তোমাকে বলা হচ্ছে যে কোনটা তুমি ম্যানুফ্যাকচার মানে কোনটা তুমি প্রডিউস করতে চাইবে। তো তুমি মনে করো কোয়ান্টিটিটা নিয়ে অনেক বেশি ওয়ারিড, তো তুমি বলছো আমি হুইটই তৈরি করতে চাই। তা তুমি যদি হুইট তৈরি করো ওই জমিটাতে সেই মুহূর্তে বাকি দুটো ক্রপ মনে করো রাইস বা পালসেস তৈরি করা যাচ্ছে না। তুমি বলবে আমি পালসেস নিয়ে ভাবছি না, ওটার ভলিউম ভীষণ কম, মানে 5 কেজি। কিন্তু আমরা যদি হুইটের সঙ্গে কোনো জিনিসকে কম্পেয়ার করি ক্লোজ সার্কিটে, তো দ্যাট উইল বি রাইস। মানে আমি হুইটটা ম্যানুফ্যাকচারিং করছি বলে রাইসটা সেই সময় তৈরি করতে পারছি না। তার মানে অ্যাকর্ডিং টু মাই এক্সাম্পল 12 কেজিস অফ হুইটের অপরচুনিটি কস্ট হচ্ছে 10 কেজিস অফ রাইস। তার মানে আমি হুইটটাকে ম্যানুফ্যাকচার করার জন্য রাইস ম্যানুফ্যাকচার করার অপরচুনিটিটাকে মিস আউট করলাম, রাইট? তো এখানে তুমি বলবে অনেক কিছুতে মিস আউট করলাম, পালসেস তৈরি করাটা তো মিস আউট করলাম, সেটা অনেক কিছুই হতে পারে। তো সমস্ত অপশান নিয়ে আমি ভাবছি না, নেক্সট বেস্ট অল্টারনেটিভ। তো এখানে ডেফিনেশনসটা মনে রাখতে হবে যে নেক্সট বেস্ট অল্টারনেটিভ মানে অনেক অল্টারনেটিভের মধ্যে নেক্সট বেস্ট যে অল্টারনেটিভটা তুমি ফরগো করো জাস্ট টু ম্যাক্সিমাইজ দ্য ভলিউম অফ প্রোডাকশন অফ আ সাম কমোডিটি, তাহলে ডেফিনেটলি এই যে নেক্সট বেস্ট অল্টারনেটিভ যেটা তুমি ফরগো করলে সেটাকে বলা হয়ে থাকে অপরচুনিটি কস্ট। তো অ্যাকর্ডিং টু মাই এক্সাম্পল 12 কেজিস অফ হুইটের অপরচুনিটি কস্ট হচ্ছে 10 কেজিস অফ রাইস। তার মানে ডেফিনেটলি আনসারটা হবে কিন্তু সি। নেক্সট কি আছে দেখো, সোশ্যাল কস্ট। সোশ্যাল কস্ট মানে হচ্ছে সামাজিক একটা ব্যয়। তো সেটা কি নিয়ে হতে পারে? প্রাইভেট কস্ট প্লাস অপরচুনিটি কস্ট, মানি কস্ট প্লাস ইমপ্লিসিট কস্ট, প্রাইভেট কস্ট প্লাস এক্সটার্নাল কস্ট, ইমপ্লিসিট কস্ট প্লাস এক্সটার্নাল কস্ট। আচ্ছা এই কোয়েশ্চেনটা আনসার কী হবে মনে হয়? সোশ্যাল কস্ট। আচ্ছা এ প্রসঙ্গে বলি, একটু আগে এই যে আমরা বললাম কস্ট অফ প্রোডাকশান, রাইট? একটু আগে বলেছি তো যে কস্ট অফ প্রোডাকশান সম্পর্কে অনেক কথা বলেছি। এই কস্ট অফ প্রোডাকশানও যা, ইকোনমিক কস্টও তাই, রাইট? ইকোনমিক কস্টও তাই, এবং সেটাকেও কিন্তু আমরা অনেকে প্রাইভেট কস্ট হিসাবেও ডেফিনেটলি ডিফাইন করে থাকি। মানে এটা কোনো একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করার জন্য যে কস্টিংটা বেয়ার করতে হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে তুমি তুমি একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করছো, তোমার বেসিক অবজেক্টিভ ইজ টু ম্যাক্সিমাইজ প্রফিট, সবই ঠিক আছে, কিন্তু ওই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে যদি তুমি কোনোভাবে এনভায়রনমেন্টটাকে ডিগ্রেড করে থাকো, মনে করো সমস্ত পলিউটেড গ্যাস এনভায়রনমেন্টে এমিট করছো, সমস্ত ওয়েস্ট নিয়ে গিয়ে রিভারে ডিপোজিট করা হচ্ছে, তার মানে ডেফিনেটলি নেচার তোমার এই অ্যাক্টিভিটিসের জন্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে কস্টিংটা এটাকে বলা হয়ে থাকে এক্সটার্নাল কস্ট, ঠিক আছে? তার মানে এই যে কস্টিংটা সেটাকে আমরা এক্সটার্নাল কস্ট বলছি। এবং সোশ্যাল কস্ট যখন এই প্রোডাক্টটা ডিফাইন করা হবে তখন শুধুমাত্র দ্রব্যটা তৈরি করতে গিয়ে কী পরিমাণ কস্টিং হলো সেটাই আমার বুলসাই নয়, মানে সেটাই আমার একমাত্র বিচার্য বিষয় নয়, তার সঙ্গে কিন্তু এনভায়রনমেন্টটাকে তুমি যেভাবে হ্যাম্পার করেছো সেই কস্টিংটাও কিন্তু অ্যাড করা উচিত। তার মানে ডেফিনেটলি এটা আনসারটা কী হবে? সি,
প্রাইভেট কস্ট প্লাস এক্সটার্নাল কস্ট, মানে দ্রব্যটা তৈরি করতে গিয়ে যে কস্টিং হলো তার সঙ্গে এক্সটার্নাল কস্ট মানে নেচার এই অ্যাক্টিভিটিসের জন্য যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই কস্টিংটাকে যদি অ্যাড করে নিই তাহলে তোমার ওই প্রোডাক্টটা সোশ্যাল কস্টটা ডিফাইন্ড হয় যে অ্যাকচুয়ালি কি কস্টিং অ্যাজ এ হোল ইকোনমি আর সোসাইটি বেয়ার করলো এই প্রোডাকশনটার জন্য। নেক্সট কি আছে দেখো, নেক্সট বলেছে হুইচ টাইপ অফ কস্ট ডাজ নট চেঞ্জ উইথ আ চেঞ্জ ইন আউটপুট, কোন ধরনের কস্ট আউটপুট চেঞ্জ করার সঙ্গে চেঞ্জ করে না, নট চেঞ্জ, মার্জিনাল কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, নান অফ দিস। তো বুঝতেই পারছো কোয়েশ্চেনই আমাদের বলে দিচ্ছে যে আউটপুটের সঙ্গে সঙ্গে যদি কোনো কস্টের মাত্রা চেঞ্জ না হয় ও দ্যাট ইজ মানে এক্সক্লুসিভলি ফিক্সড কস্ট হবে, মানে ডেফিনেটলি যেটা উৎপাদনের সঙ্গে সঙ্গে যে কস্টিংয়ের স্ট্রাকচারের কোনো চেঞ্জ হয় না। তো এবার প্রশ্ন হচ্ছে এই ফিক্সড কস্ট ব্যাপারটা আপনি কোন টাইম ফ্রেমের জন্য বলেন। আমরা অলরেডি লাস্ট ক্লাসে পড়েছি যে প্রোডাকশন ক্যান বি অফ শর্ট রান বেসিস প্রোডাকশন, ক্যান বি অফ লং রান বেসিস প্রোডাকশন। যদি আমরা শর্ট রান বলি তাহলে সমস্ত ফ্যাক্টার্স ফিক্সড ফ্যাক্টার্স নয় বা সমস্ত ফ্যাক্টার্স ভ্যারিয়েবল ফ্যাক্টার্স নয়, কিছু ফ্যাক্টর ফিক্সড অ্যান্ড কিছু ফ্যাক্টর ভ্যারিয়েবল। যেটা ফিক্সড ফ্যাক্টর তার জন্য যে কস্ট সেটাকে ফিক্সড কস্ট বলা হয়, যেটা ভ্যারিয়েবল ফ্যাক্টার্স তার জন্য যে কস্ট সেটাকে ভ্যারিয়েবল কস্ট বলা হয়। কিন্তু বাই ডিফল্ট লং রানে কোনো রকম ফিক্সড ফ্যাক্টর বা ফিক্সড কম্পোনেন্ট নেই, তো লং রানে কোনো রকম ফিক্সড কস্টের স্টোরি লাইন নেই, লং রানে সমস্ত কস্টই হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, রাইট। তো এবার এখানে যেটা বলা হচ্ছে ফিক্সড কস্টের গল্প, তাহলে বুঝতে পারছো এই প্রশ্নটা ডেফিনেটলি শর্ট রান প্রোডাকশনের জনার থেকে একটা প্রশ্ন করা হয়েছে, এটা উইদাউট এনি ফেল, এটা কোনোভাবে কিন্তু লং রানের সাথে রিলেটেড নয়। এবার বলেছে যে তোমাকে এই ফিক্সড কস্ট মানে তাহলে এই ফিক্সড কস্ট গল্পটা কী পড়ছি, যে কস্ট উৎপাদনের সঙ্গে প্রাথমিকভাবে চেঞ্জ হয় না। আমরা যেটা পড়েছি শর্ট রান প্রোডাকশন ফাংশন টু ভ্যারিয়েবল কি পড়েছি, কিউ ইজ আ ফাংশন অফ এল কে বার, এখানে কেটা হচ্ছে ক্যাপিটাল বা মেশিনারিজ, সেটা ফর দ্য টাইম বিং ফিক্সড করে রাখা হচ্ছে, লজিকটা আমি বলে দিয়েছিলাম আগের ক্লাসে। এবং এখানে আমরা প্রাইম ইনপুট যেটা দিয়ে আমি প্রোডাকশনটাকে ভলিউমকে আপ অ্যান্ড ডাউন করছি দ্যাট ইজ লেবার, এবং এটা কিন্তু ভ্যারিয়েবল ইনপুট, রাইট, এটা কিন্তু আমার ভ্যারিয়েবল ইনপুট। তো এটা আমার ভ্যারিয়েবল ইনপুট আর ক্যাপিটালটা আমার কি ইনপুট হচ্ছে বলো, ফিক্সড ইনপুট। তাহলে ক্যাপিটাল কি ইনপুট হয়, ফিক্সড ইনপুট, আর লেবার কি হচ্ছে ভ্যারিয়েবল ইনপুট। তো প্রোডাকশন ফাংশনটা কোন ধরনের প্রোডাকশন ফাংশন ডিফাইন করে, শর্ট রান প্রোডাকশন ফাংশন, রাইট। এবার প্রশ্ন হচ্ছে যে তার মানে ক্যাপিটালের জন্য যে কস্টিংটা মানে লেবারের জন্য কস্টিংটাকে আমরা কি বলি, ওয়েজ বলি, আর ক্যাপিটালের জন্য কস্টিংটাকে আমরা কি বলি, দেখে রেট অফ ইন্টারেস্ট বলছি। তার মানে ব্যাংকের কাছে লোন নিয়ে মেশিন ইনস্টল করেছি 10টা মেশিন, এবং ব্যাংকে একটা স্টিপুলেটেড অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অ্যাজ পার টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাকে দিতে হবে। তাহলে এটা আমার উৎপাদন হোক বা না হোক তার সাথে কোনো রকম রিলেশনশিপ নেই, তো ইট ইজ ভেরি মাচ প্রি ডিটারমিন্ড অ্যান্ড ফিক্সড। তো এইটাকে আমরা বলবো ফিক্সড কস্ট, এবং অবভিয়াসলি এটা শর্ট রানের টাইম ফ্রেমেই বলা হচ্ছে। সুতরাং শর্ট রানে উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে যে কস্টের কোনো রকম চেঞ্জ হয় না তাকে আমরা ফিক্সড কস্ট বলবো। অ্যাকর্ডিং টু আওয়ার এক্সাম্পল ইট ইজ নাথিং বাট রেট অফ ইন্টারেস্ট, রাইট। তাহলে রেট অফ ইন্টারেস্টটাকে আমরা ফিক্সড কস্ট হিসাবে ডিফাইন করছি যখন আমরা টু ভেরিয়েবল প্রোডাকশন ফাংশন নিয়ে আলাপ আলোচনা করছি। এরপরে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং টিএফসি, টোটাল ফিক্সড কস্ট সম্পর্কে কোন ধারণাটা সত্যি। তাহলে টিএফসির ফুল ফর্ম কি, টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট সম্পর্কে কোন ধারণাটা সঠিক। তো কি কি আছে দেখো, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, টোটাল ফিক্সড কস্ট এই কার্ভটা কেমন দেখতে হবে সেটা নিয়ে কোয়েশ্চেন করা হয়েছে। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, ভি শেপড, ইনভার্টেড ভি শেপড, স্ট্রেট লাইন, প্যারালাল টু আউটপুট অ্যাক্সিস। তো বলা হয়েছে যে টোটাল ফিক্সড কস্ট দেখতে কেমন হবে কার্ভটা। আচ্ছা, যেমন ডেফিনেশন তেমনই তার পিক্টোরিয়াল বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা হবে। তার মানে আমি যদি বলি এইদিকে আউটপুট নিলাম আর এইদিকে মনে করো টোটাল ফিক্সড কস্ট নিলাম, তার মানে টোটাল ফিক্সড কস্ট মানে হোয়াট এভার বি দ্য লেভেল অফ প্রোডাকশন ডিউরিং দ্য শর্ট রান এরিয়া দেয়ার উইল বি নো চেঞ্জ ইন দ্য ভলিউম অফ দ্য ফিক্সড কস্ট, রাইট। তার মানে ফিক্সড কস্ট লাইনটা কেমন দেখতে হবে, একটা স্ট্রেট লাইন প্যারালাল টু হরাইজন্টাল অ্যাক্সিস অর আউটপুট অ্যাক্সিস হবে। তার মানে হোয়াট এভার বি দ্য লেভেল অফ প্রোডাকশন, সেটা Q1 হোক, Q2 হোক, Q3 হোক, এই যে ফিক্সড কস্টের মাত্রাটা এটা বাড়েও না কমেও না, এটা কনস্ট্যান্ট থাকছে। মাইন্ড ইট, এটা শর্ট রান নিয়ে আলাপ আলোচনা করছি, তো রাইট। সুতরাং হোয়াট এভার বি দ্য লেভেল অফ প্রোডাকশন দ্য ভলিউম অফ কস্ট ইজ অলওয়েজ রিমেন্স দ্য সেম। তার মানে ডেফিনেটলি এটাকে
আমরা টোটাল ফিক্সড কস্ট বলবো। তাহলে টোটাল ফিক্সড কস্ট কার্ভটা কেমন দেখতে হবে? স্ট্রেট লাইন প্যারালাল টু আউটপুট অ্যাক্সিস বা হরাইজন্টাল অ্যাক্সিস। পরিষ্কার মানে এক্সামে কিন্তু আউটপুট অ্যাক্সিস না দিয়ে হরাইজন্টাল কথাটাও দিয়ে দিতে পারে, একই হবে আনসার, রাইট? তার মানে স্ট্রেট লাইন প্যারালাল টু হরাইজন্টাল অ্যাক্সিস হয় টোটাল ফিক্সড কস্ট কার্ভটা দেখতে। এবার এই প্রশ্নটাই যদি একটুখানি অন্যরকমভাবে বলি, হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য ফিক্সড কস্ট কার্ভ when it is expressed as an average of quantity? মানে ফিক্সড কস্ট কার্ভ কেমন দেখতে হবে যখন সেটা অ্যাভারেজ হিসাবে আমরা ডিফাইন করছি। তার মানে পরিষ্কার কথায় তোমাকে জানতে চেয়েছে যে অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভটার শেপ কেমন হবে। তাহলে কোয়েশ্চেনটা ভালো করে পড়বে। তুমি এদিকে না বুঝে মুখস্থ করে গেছো যে টোটাল ফিক্সড কস্ট কার্ভ তো স্ট্রেট লাইন প্যারালাল টু হরাইজন্টাল অ্যাক্সিস আর আউটপুট অ্যাক্সিস হয়। এবার ফিক্সড কস্ট দেখছো তুমি, কিন্তু দেখছো না ওখানে অ্যাভারেজের রেসপেক্টে বলা হয়েছে, সুতরাং সেটা বললে কিন্তু আনসার্সটা পুরো চেঞ্জ হয়ে যাবে, রাইট? তো সেখানে কি বলা আছে দেখো, কি আছে দেখো, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ইনভার্টেড এস শেপড। নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে যে ইউ শেপড, ইনভার্টেড ইউ শেপড। তার মানে বলেছে যে কি হওয়া উচিত যদি আমরা বলি অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভে শেপটা। ভালো আছি, এত পরে জয়েন করেছো, ক্লাসের টাইমিংটা একটুখানি খেয়াল করে রাখবে সবাই, এবং ক্লাসটা কিন্তু 11:10 থেকে শুরু হয়ে গেছে, তো একটুখানি জয়েনিংটা প্রপার টাইমে করলে ক্লাসটা আরও বেশি ইন্টারঅ্যাক্টিভ হয়। আচ্ছা বলো, এই কোয়েশ্চেনটার আনসার কি হবে? শরীর খারাপ? আচ্ছা এনিওয়ে, শরীরটাকে সুস্থ করে ফেলো, সামনে অনেক পরীক্ষা, শরীরের যত্ন অবশ্যই নেবে। এনিওয়ে আচ্ছা, এই সিজনটাই একটুখানি অন্য রকমের, তো সেই জন্য পক্স হয়েছে, একটু সাবধানে থেকো, কারণ এটা খুবই ইনফেকশিয়াস একটা ডিজিজ। আচ্ছা আনসার্স বলছো বি, ইনভার্টেড এ শেপড। আচ্ছা এটা বলি কেন এটা ইনভার্টেড এস শেপড হবে না, মন দিয়ে শোনো। মানে এক্সপ্লেনেশনটা বুঝে গেলে না আর কোনোদিন আনসার্স ভুল হয় না। বিষয়টা হচ্ছে আমরা কি পড়লাম, টোটাল ফিক্সড কস্ট ব্যাপারটা কি, এটা ফিক্স থাকে তাই না, হোয়াট এভার বি দ্য লেভেল অফ প্রোডাকশন ডিউরিং দ্য শর্ট রান, এটার ভলিউমের কোনো আপ অ্যান্ড ডাউন হয় না। এবার যদি আমি বলি অ্যাভারেজ ফিক্সড কস্ট, তার ফর্মুলা কী হবে? তার ফর্মুলা হচ্ছে টোটাল ফিক্সড কস্ট ডিভাইডেড বাই আউটপুট। তার মানে টোটাল ফিক্সড কস্ট মানে হচ্ছে এফসি বার ডিভাইডেড বাই কিউ। তো এটা তো অলওয়েজ কনস্ট্যান্ট, এটা বাড়েও না কমেও না ডিউরিং দ্য শর্ট রান জনার এরিয়া, রাইট? তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয়, আউটপুট যদি বাড়ে তো বাই ডিফল্ট এই যে রেশিওটা সেটা ফল ডাউন করবে। তার মানে অ্যাভারেজ ফিক্সড কস্ট যত প্রোডাকশান তুমি বাড়াবে তত এটা কমবে। তার মানে এই কার্ভটা ডাউনওয়ার্ড একটা কার্ভ হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এটা কি কখনো অ্যাক্সিসকে টাচ করে যাবে? মানে এটা দেখতে কেমন হয় আগে একটু শুনে নাও। আমি যদি বলি এদিকে আউটপুট আর এদিকে অ্যাভারেজ ফিক্সড কস্ট, তার মানে অ্যাভারেজ ফিক্সড কস্ট কার্ভটা দেখতে হয় এরকম রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো। প্রশ্ন হচ্ছে কেন রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলছেন? তার কারণটা হচ্ছে যে এটা যত উৎপাদন তোমার বাড়ছে তত তোমার অ্যাভারেজ ফিক্সড কস্টটা ক্রমাগত কমছে। তো আমাদের ফর্মুলা তো তাই বলে, কেন, বাট ইট উইল নেভার টাচ দ্য হরাইজন্টাল অ্যাক্সিস। কারণ যদি হরাইজন্টাল অ্যাক্সিসকে টাচ করে যায় তাহলে কি হতে হবে? তাহলে ডেফিনেটলি অ্যাভারেজ ফিক্সড কস্টটাকে জিরো হতে হবে। অ্যাভারেজ ফিক্সড কস্ট কখন জিরো হয়? যদি এফসিটা জিরো হয়। তাহলে আমার তো ম্যাথামেটিক্যাল নলেজ তাই বলে যে যদি এফসি জিরো হয়, কিছু দিয়ে জিরোকে ডিভাইড করলে সেটার ভ্যালু জিরো নেয়, তার মানে অ্যাভারেজ ফিক্সড কস্ট তখনই হরাইজন্টাল অ্যাক্সিসকে টাচ করবে বা এটার ভ্যালুটা জিরো নিয়ে যাবে যখন ফিক্সড কস্টটা জিরো হবে। বাট ফিক্সড কস্ট বাই ডিফল্ট কখনো জিরো নয়, কারণ ব্যাংক তোমাকে বিনা পয়সায় মেশিনগুলো ইনস্টল করার জন্য লোন, ইন্টারেস্ট এসব কিছু কিন্তু দেবে না। তার মানে ডেফিনেট ব্যাংক তার জন্য কস্টিং চার্জ করবে। তো ফিক্সড কস্ট
নট ইকুয়াল টু জিরো, যেহেতু এটা নট ইকুয়াল টু জিরো সেই জন্য অ্যাভারেজ ফিক্সড কস্ট নট ইকুয়াল টু জিরো। সুতরাং অ্যাভারেজ ফিক্সড কস্ট কখনই হরাইজন্টাল অ্যাক্সিসকে টাচ করে না, এটা দেখতে কেমন হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো হবে, রাইট। সুতরাং মনে রাখবে যে উইদাউট এনি ফেল এটার কিন্তু আনসারসটা হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তাহলে টোটাল ফিক্সড কস্ট যখনই বলবে আনসার করবে স্ট্রেট লাইন প্যারালাল টু হরাইজন্টাল অ্যাক্সিস, আর যদি আসে অ্যাভারেজ ফিক্সড কস্ট তাহলে বলবে এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার মতো একটা শেপ নেবে। নেক্সট কি আছে দেখো, ওয়েন দ্য মার্জিনাল কস্ট ইজ গ্রেটার দ্যান অ্যাভারেজ কস্ট, যদি কোনো কারণে মার্জিনাল কস্ট অ্যাভারেজ কস্টের চেয়ে গ্রেটার হয় তাহলে তাদের মধ্যে রিলেশনশিপটা কি হবে। আমরা অ্যাভারেজ কস্টের ফর্মুলা কি জানি, অ্যাভারেজ কস্ট ইকুয়ালস টু টোটাল কস্ট ডিভাইডেড বাই আউটপুট। আর মার্জিনাল কস্ট কাকে বলে, মার্জিনাল কস্ট বলে কস্টের চেঞ্জ মানে ডেল্টা টিসি বাই ডেল কিউ, মানে অতিরিক্ত এক ইউনিট উৎপাদনের জন্য অতিরিক্ত যে কস্টিং সেটাকে বলা হয় মার্জিনাল কস্ট, রাইট। তার মানে অ্যাভারেজ কস্ট হচ্ছে অ্যাভারেজ ওয়েতে বিষয়টা দেখছি, আর মার্জিনাল কস্ট হচ্ছে ইনক্রিমেন্টাল কস্টিং, মানে অ্যাডিশনাল 1 ইউনিট আউটপুট প্রডিউস করার জন্য অ্যাডিশনাল যে কস্টিং। এবার তোমাদের এখানে প্রশ্নটা করা হয়েছে যে যদি মার্জিনাল কস্ট ইজ গ্রেটার দ্যান অ্যাভারেজ কস্ট হয়, এটার জন্য একটা ফেমাস ডায়াগ্রামেটিক্যাল একটা রিপ্রেজেন্টেশন আছে, এই পিক্টোরিয়াল প্রেজেন্টেশনসটা ভালো করে তৈরি করে রাখবে যাতে কোনো রকম অসুবিধা না হয়, এটা একটু হাতে প্র্যাকটিস করবে, রাইট। ডায়াগ্রামটা ভালো করে হাতে তৈরি করবে। তো অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট, অ্যাভারেজ কস্ট কার্ভটা কেমন দেখতে হয় জানো, এটা একটা ইউ শেপড কার্ভ হয়, আর এটার যেটা মিনিমাম পয়েন্ট সেই মিনিমাম পয়েন্টের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি এমসি কার্ভটা রান করে। তার মানে এই পয়েন্টটাকে আমরা বলে থাকি এসি মিনিমাম। তার মানে অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট দুটোই কিন্তু ইউ শেপড দেখতে হয়, এবং অ্যাভারেজ কস্টের মিনিমাম পয়েন্টের মধ্যে দিয়ে এমসি কার্ভটা পাস অন করে থাকে। এবার এখান থেকে যে জিনিসটা তৈরি করে রাখবে সেটা হচ্ছে এদের মধ্যে যে রিলেশনশিপ, মানে এখান থেকে তুমি কি কি অবজারভেশনস পাচ্ছ, এই অবজারভেশনসগুলো যদি ভালো করে তৈরি করে নাও তাহলে যেভাবেই কোয়েশ্চেনটা তোমাকে ফ্রেমিং করা হোক না কেন তুমি আনসার্স করতে পারবে। ফার্স্ট অবজারভেশন হচ্ছে অ্যাভারেজ কস্ট ইজ গ্রেটার দ্যান মার্জিনাল কস্ট। এবার কোনটা বড় কোনটা ছোট বুঝবো কী করে, তো নর্মাল লজিক, আমরা যদি ভার্টিক্যাল অ্যাক্সিসে এসি এমসিগুলোকে হিসাব করে থাকি তো যত উপরের দিকে যাব ভ্যালু তত বাড়বে। সুতরাং আমি সেই হিসেবে বলতে পারি যে কার্ভটা ওপরে রয়েছে সেই কার্ভটা ডেফিনেটলি হাই ভ্যালু কার্ভ, এবং যে কার্ভটা ডাউনে রয়েছে সেটা লো ভ্যালু কার্ভ। তার মানে ডেফিনেটলি বলতেই পারি যে এসি গ্রেটার দ্যান এমসি, এটা কোন এরিয়াটা হবে, এই পুরো এই এন্টায়ার এরিয়াটা জুড়ে হবে, কোনো একটা ভ্যালুর জন্য নয়। তাহলে এই রকম এরিয়াতে কি হবে, এসি হবে গ্রেটার দ্যান এমসি, এসি এমসির চেয়ে বড়। এসি যদি এমসির চেয়ে বড় হয় তাহলে ডেফিনেটলি এখানে এসিটা কি হচ্ছে, ফল করছে। তুমি বলে অবভিয়াসলি ম্যাডাম ফল করছে কারণ তখনও মিনিমামে পৌঁছায়নি, তাহলে এখানে এসি কি হবে, এসিটা ফল করবে। সেকেন্ড অবজারভেশনস কি হতে পারে, যেখানে এসি এমসি একে অপরকে ইন্টারসেক্ট করেছে, তো সেখানে ভ্যালু কি হয়ে যায়, এসি ইকুয়ালস টু এমসি হয়ে যায়। তার মানে সেকেন্ড অবজারভেশন কি হবে, এসি ইকুয়ালস টু এমসি হবে, এবং সেখানে এসিটা কি হবে, এসিটা মিনিমাম হবে। নেক্সট কি আছে দেখো, থার্ড অবজারভেশনস কি আছে, যে উল্টোটা, মানে এসি ছোট এমসি বড়, তো বাই ডিফল্ট এমসি কার্ভটা উপরে আছে তো হাই ভ্যালু কার্ভ, তো এমসি গ্রেটার দ্যান এসি, তো কোন এরিয়াটা হবে, এই পুরো এন্টায়ার এরিয়াটা জুড়ে হবে। তাহলে আমরা বলতেই পারি যে এখানে এসি লেস দ্যান এমসি, বা রিভার্স ইজ অলসো ট্রু যে এমসি গ্রেটার দ্যান এসি। তাহলে এখানে এসির ভ্যালু কি হয়, এসির ভ্যালু কিন্তু দেখো এবার বাড়ছে, কারণ মিনিমামের পরে তো আর মিনিমাম হয় না, এরপরে তো বাড়বে, তার মানে এসিটা কি হবে বলো, বাড়বে। সুতরাং তোমাদের এখানে প্রশ্ন করা হয়েছিল যে when marginal cost is greater than average cost, মানে মার্জিনাল কস্টটা বড় অ্যান্ড অ্যাভারেজ কস্টটা তার তুলনায় লেস ভ্যালু। তাহলে মার্জিনাল কস্ট যখন গ্রেটার দ্যান অ্যাভারেজ কস্ট, তাহলে কোন এরিয়াটার কথা বলা হয়েছে, ডেফিনেটলি এই এরিয়াটার কথা বলা হয়েছে। এবার এই এরিয়াটা যদি হয় তাহলে সেখানে এসি কি হয়, এসিটা ডেফিনেটলি বাড়তে শুরু করে, তাহলে আনসার হবে এসি ইজ ইনক্রিজিং। তাহলে এই ধরনের প্রশ্নের জন্য এই পিকচারটাকে
হাতে একদম ড্র করে প্র্যাকটিস করে রাখবে, এবং যেভাবে ছবিটা ড্র করলাম এখানে কিছু একদম হাই ফান্ডার কোনো ম্যাথামেটিক্স নেই, খুব সহজ একটা বিষয়, ছবিটাকে একটুখানি প্র্যাকটিস করে রাখবে এবং কোন কোন অবজারভেশনস হলে কী কী হয় সেটা একটু ভালো করে দেখে রাখবে। এই ধরনের প্রশ্ন কিন্তু রিপিটেটিভ ইয়ারের প্রশ্ন, রাইট? সুতরাং এই ধরনের প্রশ্নকে মুখস্থ করে যায় না, বুঝে যাবে, তাহলেই যেভাবে প্রশ্নটা ফ্রেমিং করা হোক না কেন আনসার করতে পারবে। তোমায় প্রশ্ন করতেই পারে যে এসি কার্ভের শেপ কেমন, এমসি কার্ভের শেপ কেমন, এদের ফর্মুলাগুলো কেমন হয়, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দেম, যেটা আমি করেছি, রাইট? এরপরে লাস্ট যে কোয়েশ্চেনটাতে যাব সেটা একটা ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন আছে। তো আমরা অ্যাভারেজ কস্ট, টোটাল ফিক্সড কস্ট, ঠিক আছে, টোটাল ভ্যারিয়েবল কস্ট, তো অনেক কিছু জিনিসই পড়েছি। এবার সেটারই উপরে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, গিভেন প্রোডাকশন অফ 1 lakh units, fixed cost is 2 lakh, selling price is rupees 10 per unit and the variable cost is rupees 6 per unit, determine the profit ইউজিং দ্য টেকনিক অফ মার্জিনাল কস্ট। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, এখানে প্রোডাকশানের ভলিউম কত বলেছে, প্রোডাকশানটা যদি আমরা কিউ দিয়ে ডিফাইন করি তো প্রোডাকশানের ভলিউম বলেছে এখানে 1 lakh ইউনিট, রাইট? তাহলে 1 lakh ইউনিটস হচ্ছে আমার বেসিকলি প্রোডাকশানের ভলিউম। আচ্ছা, এবার তোমাকে ফিক্সড কস্ট মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট কত বলে দিয়েছে, টোটাল ফিক্সড কস্ট বলে দিয়েছে রুপিস 2 lakh, তাহলে টোটাল ফিক্সড কস্ট হচ্ছে রুপিস 2 lakh। এবার তোমাকে বলেছে প্রাইস, মানে কী কী জিনিস দেওয়া আছে ভ্যারিয়েবলসগুলো সেগুলোকে নোট ডাউন করে নাও। এবার প্রাইস কি বলেছে, পার ইউনিট প্রাইস বলেছে রুপিস 10, তাহলে রুপিস 10 পার ইউনিট প্রাইস। আচ্ছা, ভেরিয়েবল কস্ট হচ্ছে রুপিস 6 পার ইউনিট, মানে হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বলেছে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে রুপিস 6 পার ইউনিট। এবার তোমাকে বলেছে প্রফিট কি হবে, প্রশ্নটা হচ্ছে প্রফিট কী হবে। তাহলে এই ভেরিয়েবলসগুলো ভ্যালু পেয়ে গেছি, এবার তোমাকে ডিটারমিন করতে হবে লেভেল অফ প্রফিট কী হবে। তো এখানে কতগুলো জিনিস একটু মনে রাখতে হবে। প্রথমে জানতে হবে যে টোটাল রেভিনিউ ব্যাপারটা কী করে ক্যালকুলেট করে। তুমি বলবে হঠাৎ করে টোটাল রেভিনিউ কেন বলছেন, কারণ তোমাকে বার করতে হবে প্রফিট কী, এবং প্রফিটের ফর্মুলাই হলো টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। তাহলে আমাকে যদি এই ফর্মুলাটাতে ল্যান্ড আপ করতে হয়, তাহলে কীভাবে আমরা টোটাল রেভিনিউই বা ঠিক করবো আর টোটাল কস্টই বা ঠিক করবো। টোটাল রেভিনিউর ফর্মুলা হচ্ছে প্রাইস ইন্টু কোয়ান্টিটি। তাহলে এখানে প্রাইস কত আছে বলো, 10 রুপিস করে প্রাইস, এবং তুমি ডেফিনেটলি 1 lakh ইউনিট সেল করেছো, তো ডেফিনেটলি তোমার 10 lakh হচ্ছে তোমার ডেফিনেটলি টোটাল আর্নিং, রাইট? তাহলে রুপিস 10 lakh হচ্ছে তোমার ডেফিনেটলি আর্নিং, এটা হচ্ছে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ এটা হলো। এবার টোটাল কস্টের ফর্মুলা কি, টোটাল কস্ট হচ্ছে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভ্যারিয়েবল কস্ট। তাহলে মোট ব্যয় কী করে পাবো, তাহলে মানে ডেফিনেটলি তাদের ফিক্সড কস্টও আছে ভ্যারিয়েবল কস্টও আছে, তো ফিক্সড কস্টের ভ্যালু দেওয়া আছে, তো টোটাল ভ্যারিয়েবল কস্ট কী করে পাবো, টোটাল ভ্যারিয়েবল কস্টের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ইনটু আউটপুট। তাহলে এখানে তোমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কত আছে, 6 টাকা করে, এবং কত ইউনিট তোমার এখানে বিক্রি করার কথা বলা হয়েছে 1 lakh ইউনিট। তাহলে মানে ডেফিনেটলি তোমার আনসারটা হচ্ছে এখানে 6 lakh। তাহলে 6 lakh হচ্ছে তোমার ডেফিনেটলি টোটাল ভ্যারিয়েবল কস্টের ভলিউম দাঁড়াচ্ছে। তার মানে টোটাল ফিক্সড কস্টের ভলিউম তো অলরেডি তুমি জানো যে 2 lakh রুপিস, তার মানে টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 2 lakh রুপিস এবং টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 6 lakh রুপিস। তার মানে ডেফিনেটলি আমার 8 lakh রুপিস হচ্ছে ডেফিনেটলি আমার টোটাল কস্ট। তার টোটাল কস্টের পরিমাণ কি হবে, রুপিস 8 lakh, রাইট? এবার টোটাল কস্ট আমার বেরিয়ে গেল রুপিস 8 lakh, এবং টোটাল রেভিনিউ আমার বেরিয়ে গেছে কত বলো, রুপিস 10 lakh। তাহলে প্রফিট কত হবে, তুমি ভ্যালুটা বসাও, তাহলে প্রফিট কত হবে, 10 lakh থেকে তোমাকে ডেফিনেটলি বাদ দিতে হবে 8 lakh। তাহলে 10 lakh থেকে তোমাকে 8 lakh সাবট্রাক্ট করতে হবে, তাহলে 2 lakh রুপিস হবে তোমার প্রফিটের পরিমাণ। তার মানে ডেফিনেটলি আমার এখানে প্রফিট কত হবে, 2 lakh। তো আনসার উইল বি রুপিস 2 lakh। তার মানে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ডেফিনেটলি ছোট ছোট নিউমেরিক্যালস দিতে পারে। আমরা মোরললেস কস্ট সম্পর্কে যতটুকু পড়াশোনা করেছি বা জানি, সেখানে এই ধরনের প্রশ্ন দিলে কিন্তু
আনসার যাতে করতে পারো সেই বিষয়গুলো দেখে রাখবে। তো কোয়েশ্চেনের লেভেল তো নানা ধরনের হয়, তো একটা সহজ প্রশ্ন এমনভাবে ফ্রেমিং হতে পারে যে যেটা তোমার টাফ মনে হতে পারে পরীক্ষার হলে। সুতরাং কনসেপ্টের জায়গাগুলো ক্লিয়ার রাখবে, যার কনসেপ্ট যত ক্লিয়ার থাকবে কোয়েশ্চেন যেভাবেই আসুক না অন্তত থিওরিটিক্যাল পার্টে কোনো প্রশ্ন আটকাবার কথা নয়। ডায়নামিক পার্টটা হচ্ছে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এই মুহূর্তে বাজেট থেকে কোনো প্রশ্ন দিয়ে দেওয়া বা এই মুহূর্তে ইকোনমিক সার্ভে থেকে কোনো প্রশ্ন দিয়ে দেওয়া, দ্যাট ইজ ভেরি ডায়নামিক। ডেটা ফেচিং না করলে সে আনসার্স করা পসিবল না। কিন্তু আমরা যদি বেসিক জায়গাগুলো তৈরি করে রাখি অন্তত স্ট্যাটিক পার্টের, তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন আটকাবার কোনো কথা নেই। তো ডেফিনেটলি তোমরা যে বিষয়গুলো বলছো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অবভিয়াসলি আমি ক্লাসটা নিচ্ছি সিজিএল সিএইচএসএল এগুলো ওরিয়েন্টেড, তো সেটার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আমরা এর আগে মানে যখন আমি প্রথমের দিকে ক্লাসটা শুরু করি সিজিএল সিএইচএসএল ওরিয়েন্টেড, তখন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমরা আলাপ আলোচনা করেছি। তো এনিওয়ে আবারও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আমরা বিভিন্ন এলাকা থেকে মিসেলেনিয়াস ওয়েতে সলভ করতেই পারি এবং সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবেও। তোমরা সবাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে এবং সেই জায়গাগুলো থেকে আমরা অবভিয়াসলি স্টেটমেন্ট বেস কোয়েশ্চেনে না আনসার্স করার কিচ্ছু নেই। স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন কনসেপ্ট যদি তোমার ক্লিন থাকে, স্টেটমেন্ট বেস কোনো কোয়েশ্চেন আটকাবার কথা নয়, ঠিক আছে। আমি তোমাকে প্রোডাকশন কস্ট থেকেও এমন মানে স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন দিতে পারি যে কোয়েশ্চেনটা দেখে তোমার মনে হয়েছে বাবা এরকমভাবে তো দেখিনি। তার মানে বেস যত স্ট্রং থাকবে আমরা এই ধরনের কোয়েশ্চেন আরামসে অ্যাড্রেস করতে পারবো। সুতরাং পরের দিনের ক্লাসে আমরা চেষ্টা করবো এই প্রিভিয়াস ইয়ারের এই কোয়েশ্চেনগুলো আমরা আর একটু সলভ করার। তবে আমি অবশ্যই বলবো যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু বেশ কিছু আমার এর আগেও কিন্তু রাইস এডু টার্গেট এসএসসি চ্যানেলে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন অলরেডি আমাদের আলাপ আলোচনা করা আছে, চাইলে তোমরা পুরনো ভিডিওগুলো দেখতে পারো। এনিওয়ে আমরা পরের দিনের ক্লাসে আবার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো নিয়ে আরেকটু ডিটেলিং ওয়েতে আলাপ আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।